ইউনূসের আমলে ধাক্কা খেয়েছিল ভারত বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশের সংখ্যালঘুদের নির্বিচারে খুন থেকে একাধিক ইস্যুতে ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল, কিন্তু এরপরে পদ্মার বুকে অনেক জল গড়িয়েছে। এখন ক্ষমতায় বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকারের সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ফের জোড়া লাগাতে চাইছে ভারত। কয়েকদিন আগেই খবর উঠে আসে যে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হতে পারেন দীনেশ ত্রিবেদী। দীনেশের নাম কেন বাছা হয়েছে তা নিয়ে একাধিক যুক্তিও প্রকাশ করেছিল ভারতের সংবাদ মাধ্যমগুলি। দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা এর পাশাপাশি অন্যতম বড় ফ্যাক্টর ছিল দীনেশের সঙ্গে বাংলার যোগ। দীর্ঘদিন তৃণমূলে থাকার ফলে ঝরঝরে বাংলা বলতে কোনো অসুবিধা হয় না দীনেশের। তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর কেন্দ্রের সঙ্গে সম্পর্ক ক্রমে মধুর হয় দীনেশের। একদিকে বঙ্গ সংস্কৃতির চর্চায় থাকা, অন্যদিকে কেন্দ্রের গুরুত্ব। প্রধানত এই দুই ফ্যাক্টরি দীনেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার দীনেশ ত্রিবেদীর নাম বাংলাদেশের হাই কমিশনার হিসেবে চূড়ান্ত করল কেন্দ্রীয় সরকার। দীনেশ ত্রিবেদী ঢাকায় প্রণয় ভার্মার জায়গায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন। প্রণয় ভার্মাকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। দীনেশ ত্রিবেদী ইউপিএ জোট সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2021 সালে 12 ফেব্রুয়ারি তৃণমূল থেকে পদত্যাগ করে 6 মার্চ বিজেপিতে যোগ দেন। তারপর থেকে বিজেপিতেই রয়ে গিয়েছেন তিনি। রাজনীতির কারবারিদের দাবি, ইউনূস সরকার ভারতের সঙ্গে রাজনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোপুরি ধ্বংস করেছে অন্তর্বর্তী সরকার। একটা বিষয় স্পষ্ট যে শেখ হাসিনার সময় সীমান্তবর্তী এলাকায় শান্তি বজায় ছিল। ভারত বিরোধী কোনো শক্তি মাথা তুলতে পারেনি বাংলাদেশে। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের কড়া হাতে দমন করেছিলেন শেখ হাসিনা। নিষিদ্ধ করা হয়েছিল একাধিক সন্ত্রাসবাদী সংগঠনকে। ফলে ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ভালো ছিল। এখন বিএনপি সরকারের আমলে সেই রাজনৈতিক সম্পর্ক চাইছে ভারত। তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি মোদির চিঠি এর বড় প্রমাণ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিএনপির সঙ্গে বিজেপির সম্পর্ক বরাবরই ভালো। এই সম্পর্ককে ধারাবাহিক করতে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত বলে মত রাজনীতিবিদদের একাংশের। এর পাশাপাশি আওয়ামী লীগকে ফের বাংলাদেশের রাজনীতির ময়দানে ফেরত আনার ব্যাপারেও দীনেশ ত্রিবেদী উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন বলেও মনে করছে রাজনীতি মহলের একাংশ। শেখ হাসিনা প্রত্যাপনের মতো হাই ভোল্টেজ বিষয় দীনেশ ত্রিবেদী উত্থাপন করতে পারবেন বলে মত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকদের। এক্ষেত্রে প্রত্যাপনের বিষয়টি নিয়ে দুই দেশ সমঝোতার রাস্তার হাঁটতে পারে। ভারত সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সময় হাসিনার প্রত্যাপনের বিষয় কোনো সদর্থক আলোচনা হয়নি। কবে হাসিনাকে ভারত ফেরত পাঠাবে তাও এখনো স্পষ্ট নয়। তাই দীনেশের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগে দুই দিকে সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে। একটি হলো ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ফের মসৃণ হবে, আরেকটি হলো শেখ হাসিনাকে প্রত্যাপনের বিষয় হয়তো কোনো রফা সূত্র বেরোবে। আগামীতে কি হয় সেটাই এখন দেখার। ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে বাংলাদেশ। স্বাভাবিক চিত্তে দাঁড়িয়ে আপনি তা হয়তো টেরও পাচ্ছেন না। ধ্বংসের কফিনে শেষ পেরেকটা পুঁতে গিয়ে গেছেন ইউনূস সাহেব, তা অতি গোপনীয়তার মাধ্যমে। আপনি কি জানেন না আর কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়বে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো? চরম হাহাকার আসতে চলেছে আগামীর বাংলাদেশে। সব জানবেন আজ দেখুন আমাদের প্রতিবেদন শেষ পর্যন্ত। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের নির্বাচনে 3 দিন আগে গত 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ও তাড়াহুড়োর মধ্যে এক বিতর্কিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন। একটি অনির্বাচিত সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে মাত্র 3 দিন আগে কেন গুরুত্বপূর্ণ নজিরবিহীন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা মেলেনি। যে চুক্তি বাস্তবায়নে তাদের কোনো দায় নেই, কেন তারা একটি নির্বাচিত সরকারের কাঁধে এইরকম একটি ভয়ঙ্কর চুক্তি চাপিয়ে দিয়ে গেল এ পর্যন্ত তারও কোনো সদুত্তর মেলেনি। জাতীয় নির্বাচনের ডামাডোল ও চুক্তি নিয়ে বস্তুত তেমনভাবে কোনো আলোচনার সুযোগ ছিল না। সমালোচনার মুখে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, চুক্তির আগে বিএনপি ও জামায়াত নেতাদের চুক্তির বিষয়ে অবহিত করে তাদের সম্মতি নেওয়া হয়েছে। জামায়াত এক্ষেত্রে চরম বিরোধিতা করেছিল। বিএনপির দিক থেকে এই বক্তব্য নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। এই চুক্তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও পরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর তাদের ওয়েবসাইটে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড অর্থাৎ আর্ট নামের 32 পৃষ্ঠার এই চুক্তিপত্র প্রকাশ করেছে। এই বাণিজ্য চুক্তিতে বড় দাগের যা আছে, বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং উড়োজাহাজ,
15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে, বছরে $350 কোটি কৃষিপণ্য আমদানি করতে হবে, সামরিক সরঞ্জামের ক্রয় বৃদ্ধি করতে হবে, কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সীমিত রাখার চেষ্টা করতে হবে, অশুল্ক বাধা অপসারণে বাংলাদেশকে যা করতে হবে, যুক্তরাষ্ট্রের পণ্যে কোনো কোটা আরোপ করা যাবে না, তাদের পণ্য আমদানিতে অশুল্ক বাধা দূর করতে হবে, যুক্তরাষ্ট্রে পণ্য প্রতিযোগিতার মুখে পড়বে না, বাংলাদেশকে এরকম উদ্যোগ নিতে হবে, শ্রমিকদের সংগঠন করার অধিকার নিশ্চিত করতে হবে, আর যুক্তরাষ্ট্র যা করবে বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক 20 থেকে 19% কমিয়ে আনবে। যুক্তরাষ্ট্রের সুতো ও তন্তু দিয়ে তৈরি পোশাকে পাল্টা শুল্ক না বসানোর প্রতিশ্রুতি থাকবে। এই বাণিজ্য চুক্তি বাস্তবায়নের প্রকৃত প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুকূলে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের ছাড় দেওয়ার পাশাপাশি শুল্ক, শ্রম আইন, ডিজিটাল নীতি, কৃষি, বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে বড় ধরনের সংস্কার করতে হবে। চুক্তিতে বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য, বিনিয়োগ ও নিয়ন্ত্রণ কাঠামো পুনর্বিন্যাস করার বাধ্যবাধকতার বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বছরে গড়ে রপ্তানি করে $6 বিলিয়ন পণ্য, আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে $2 বিলিয়ন সমমূল্যের পণ্য। এই $4 বিলিয়ন বাণিজ্যিক ভারসাম্যহীনতা কিভাবে দূর করা যায়, এই নিয়ে নিশ্চয় যৌক্তিক আলোচনার সুযোগ রয়েছে। সমস্যা এখানে নয়, সমস্যা হচ্ছে বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশে বিনিয়োগ, ডিজিটাল বাণিজ্য, শিল্প, কৃষি, জ্বালানি, প্রতিরক্ষা সহ বিস্তৃত ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যায় ও অন্যায্য হস্তক্ষেপ নিয়ে। বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তা প্রতিষ্ঠানকে প্রদত্ত সুবিধা মার্কিন কোম্পানিকেও দিতে হবে। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা বাংলাদেশকেও মেনে চলতে হবে। আমদানি করা মার্কিন কোনো পণ্যের গুণগত মান পরীক্ষা করা যাবে না। যুক্তরাষ্ট্র ব্যতি রেখে নতুন করে বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে পারমাণবিক প্রযুক্তি ক্রয় করতে পারবে না। চুক্তি অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচিত হবে। এই চুক্তি অনুযায়ী আগে থেকে চালু চুল্লির ক্ষেত্রে সীমিত ছাড় পাওয়া গেলেও ভবিষ্যতে রাশিয়া বা চীনের সঙ্গে কাজ করার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে। চুক্তির ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় গৃহীত সীমান্ত বা বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক ব্যবস্থার সঙ্গে মিল রেখে বাংলাদেশকে পরিপূরক বিধিনিষেধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর অর্থ হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা অথবা বাণিজ্যিক যুদ্ধে বাংলাদেশকেও তার অনুরূপ অবস্থান গ্রহণ করতে হবে। পরাশক্তির দ্বন্দ্ব সংঘাতে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান নিতে পারবে না। কিছু নির্দিষ্ট দেশ থেকে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম কেনাকাটা কমাতে হবে, যা আসলে চীন থেকে ইঙ্গিত করে বিদ্যমান। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম, আটা, সয়াবিন তেল ইত্যাদি নানা নিত্যপণ্য কিনতে হবে। চুক্তিতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাণিজ্য আরও সহজ বিস্তৃত করার কথা বলা হয়েছে। মার্কিন শুল্ক 35 থেকে 19% নেমে এলেও তাতে আমাদের তেমন কোনো লাভ হয়নি। উল্টো নেতিবাচক প্রবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে শুল্ক কমলেও আমাদের রপ্তানি বাড়েনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিতে বাস্তবে আমাদের প্রাপ্তির চেয়ে বঞ্চনা অনেক বেশি। এই ধরনের একতরফা চুক্তি কেবল আমাদের আরও বাণিজ্যিক বৈষম্যের দিকেই ঠেলে দেবে। চুক্তির অংশ হিসেবে প্রায় 2500 বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে আর প্রায় 4400 মার্কিন পণ্য বাংলাদেশে ঢুকতে পারবে। চুক্তির ধারা অনুসারে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া খাদ্য, কৃষি পণ্যের সনদ বাংলাদেশে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের জন্য বাংলাদেশের বাজারে বৈষম্যহীন কিংবা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার থাকবে। চুক্তির আরেকটি ধারা অনুযায়ী বাংলাদেশকে শ্রমিক ধর্মঘটের ওপরে থাকা বিধিনিষেধ প্রত্যাহার করে নিতে হবে। ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণে জরিমানা বৃদ্ধি করতে হবে। আর 2 বছরের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলো ইপিজেডকে সাধারণ শ্রম আইনের আওতায় নিয়ে আসতে হবে। দীর্ঘ চুক্তির নানা ধারার শর্তে এটি অত্যন্ত স্পষ্ট যে এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের থেকে বাংলাদেশের ওপর আপত্তিজনক শর্ত চাপানো হয়েছে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের নাম যেখানে এসছে 59 বার, সেখানে বাংলাদেশের নাম এসেছে 205 বার। বস্তুত এই দীর্ঘ চুক্তিনামায় বাংলাদেশকে কি করতে হবে তার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে। দক্ষিণ এশিয়ায় এই ধরনের চুক্তি এটাই প্রথম। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন যে এই চুক্তির মাধ্যমে মার্কিন রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। চুক্তিতে বড় ধরনের সমস্যায় পড়বে বাংলাদেশ। এই চুক্তি বহাল থাকলে অধিকাংশ দেশ বা আমাদের উন্নয়ন
অংশীদাররা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তি করতে চাইবে না। আবার কেউ কেউ চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মতো একতরফা সুবিধা চাইবে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই তার ইঙ্গিত দিয়েছে। বস্তুত এটি কোনোভাবেই মুক্ত বাণিজ্য চুক্তি নয়। এটি অত্যন্ত পরিষ্কার, এই চুক্তির মাধ্যমে মার্কিন বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নীতিমালা উপেক্ষা করা হয়েছে। চুক্তিতে যেখানে বাংলাদেশের স্বার্থ রয়েছে সেখানে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা মানা হয়নি। আবার যুক্তরাষ্ট্রের স্বার্থের বেলায় ঠিকই এই বিশ্ব সংস্থার নীতিমালা অনুসরণ করা হয়েছে। সামগ্রিকভাবে এই চুক্তিতে একতরফাভাবে মার্কিন অর্থনীতির নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে। চুক্তির সামগ্রিক পর্যালোচনায় দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত এই কথিত বাণিজ্য চুক্তিকে প্রকারান্তরে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ও সামরিক স্বার্থজনিত নীতি কৌশলের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। চুক্তিতে এমন সব শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা বাংলাদেশের নীতিগত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ঝুঁকির মধ্যে নিরপেক্ষ বা নিক্ষেপ করতে পারে। বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গুরুতরভাবে হুমকির মুখোমুখি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কেন এত সংগোপনে ক্ষমতা ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে বিপজ্জনক এই চুক্তি করতে গেল তা বিস্ময়কর। চুক্তি স্বাক্ষরে মার্কিন চাপ থাকলে সরকার চুক্তির বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে পারত, তা তারা করেনি। তাদের কি এমন ঠেকা বা মার্কিন প্রশাসনের কোথায় কার কাছে কি তাদের দায় রয়েছে তার সুরাহা হওয়ার দরকার ছিল। কোনো স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদাপূর্ণ দেশ ও তার জনগণ এই ধরনের অন্যায় ও একপাক্ষিক চুক্তি গ্রহণ করতে পারে কি? প্রকৃতপক্ষে এই চুক্তি করার কোনো এখতিয়ারও অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। সে কারণে জনমনে এই চুক্তি হোতাদের প্রবল সন্দেহের অবিশ্বাসের জন্ম দিয়েছে তাদের মধ্যে। নতুন সরকারের করণীয় কি হতে পারে? চুক্তিটি 60 দিনের নোটিশে বাতিল করার শর্ত আছে। নতুন সরকার সে পথে হাঁটতে পারে। জনগুরুত্ব বিবেচনা করে দ্রুত বর্তমান জাতীয় সংসদে এটি নিয়ে আলোচনা হতে পারে। বাণিজ্য সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটিতে পূর্ণাঙ্গ পর্যালোচনার পর এই চুক্তির অন্যায্যতা দেখিয়ে সরকার এই চুক্তি বাতিল করতে পারে। প্রয়োজনে এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হতে পারে। আমরা আশা করতে চাই সরকার অবিলম্বে চুক্তি বাতিলে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের বাজার নিশ্চয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তার জন্য পারস্পরিক সুবিধার ভিত্তিতে অগ্রসর হওয়া প্রয়োজন। সামগ্রিক পর্যালোচনার পর ন্যায্যতা আর সমতার ভিত্তিতে নতুন চুক্তি স্বাক্ষরে উদ্যোগ নেওয়া যেতে পারে। আমরা আশা করব নতুন সরকার এই বিষয়ে জাতীয় স্বার্থ আর জাতীয় নিরাপত্তা বিবেচনায় রেখে পদক্ষেপ গ্রহণ করবে নিজেদের দেশের স্বার্থে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে চরম সতর্কতা জারি। পাকিস্তানের জিহাদি গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর যোগাযোগের খবর মিলতেই তৎপর বাংলাদেশের প্রশাসন। সম্প্রতি বাংলাদেশের 8টি বিমানবন্দরে জারি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাংলাদেশে বর্তমানে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এবং 5টি অভ্যন্তরীণ সহ মোট 8টি বিমানবন্দর চালু রয়েছে। এইসব বিমানবন্দরে বেবি চকে নিজস্ব অ্যাভিয়েশন সিকিউরিটি ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ APBN এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকেন। পাশাপাশি ওইসব বিমানবন্দরে ঢোকা এবং বেরোনোর উভয় এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিক রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশ সদর দফতরের এক চিঠিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি জিহাদি সংগঠনের সদস্যদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গিয়েছে। তাদের নিশানায় থাকতে পারে জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয়গুলি, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ জনসমাগম স্থল। আইন শৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছে, সম্ভাব্য যে কোনো নাশকতা প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। রেড অ্যালার্ট বা চরম সতর্কতা জারি করা হয়েছে ওইসব বিমানবন্দরগুলিতে। যেসব বিমান অন্যান্য দেশ থেকে বাংলাদেশে আসছে তাদের যাত্রীদের কড়া তল্লাশির পর বিমানবন্দর ছাড়তে হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের উড়ানগুলিতেও চলছে তল্লাশি। যাত্রীদের তথ্য যাচাই থেকে সমস্ত কিছুতেই চলছে তল্লাশি। আগে তেহরিক-ই-তালিবানের সঙ্গে বায়ুসেনার যোগাযোগের খবর তো আগেই সামনে এসেছে। এরপরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওইসব বিমানবন্দরগুলিতে। সাদা পোশাকের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন কোনো কিছু দেখলেই
সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেও পুলিশি ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কিন্তু কেন ফের জঙ্গি সক্রিয়তা হঠাৎ মাথাচাড়া দিচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন এর মূলে রয়েছেন মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান থাকাকালীন তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদী নেই, আছে শুধু ছিনতাইকারীরা। তার আমলে দেশ থেকে একের পর এক জঙ্গিদের মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি 700রও বেশি সর্বোচ্চ সাজা বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিদেরও মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছিল ইউনূসেরই আমলে। ওই সময় পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিলেন ইউনূস। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের জামাই আদর করে বাংলাদেশে আমন্ত্রণ করা, তেহরিক-ই-তালিবানের সঙ্গে অতিরিক্ত মাখামাখি, এসবই চলেছে মোহাম্মদ ইউনূসের সময়। এখন এইসব সন্ত্রাসবাদীরাই ছক কষছে নাশকতার। জঙ্গি নেটওয়ার্ককে ফের মজবুত করে হামলার ষড়যন্ত্র করছে এইসব সন্ত্রাসবাদীরা। তাদের টার্গেট কি? বাংলাদেশের সংসদ ভবন, সেনা ছাউনি বা সরকারি কার্যালয়গুলি। অভিযোগ উঠছে ক্ষমতায় এসে প্রথম দিকে বিএনপি সরকারও জঙ্গি দমনে তেমন কোনো সক্রিয়তা দেখায়নি। এখন ইউনূস সরকারে রেখে যাওয়া জঙ্গিরাই কাঁধে চড়ে বসেছে বিএনপি সরকারের। পাকিস্তান থেকে আমদানি হওয়া এই জঙ্গিদের নেটওয়ার্ক আদৌ ভাঙা যাবে কিনা তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এনসিপি নতুন কোনো পন্থা অবলম্বন করছে? আওয়ামী লীগ অন্যান্য দল থেকে কি নেতাকর্মী ভাঙিয়ে দলে টানার চেষ্টা করছে তারা? সম্প্রতি এক বক্তব্যে সার্জিস আলম জানিয়েছিলেন, আপনি বিএনপি করেন, অন্য কোনো রাজনৈতিক দল করেন, আমাদের সমস্যা নেই। আপনি যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চান তাহলে আহ্বান করব আপনারা এনসিপিতে আসুন। তবে দলে আসতে হলে কিছু শর্ত বেঁধে দেন তিনি। সার্জিস বলেন, বিএনপিতে যোগদান করতে হলে চাঁদাবাজি, দুর্নীতির মতো অভিযোগ থাকলে আগামী দিনের রাজনীতিতে কোনো অস্তিত্ব থাকবে না। এর জন্য আপনাদের এমন একটা পথ বেছে নিতে হবে যে পথ জনগণের আকাঙ্ক্ষার পথ। সবার জন্য এনসিপির দরজা উন্মুক্ত জানিয়ে তিনি বলেন, আপনারা আগে যেই রাজনৈতিক দল করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সঙ্গে তাদের ওই ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থান বিরোধী না হন, আপনাদের আহ্বান জানাই আপনারা আমাদের সঙ্গে আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হন। আপনারা নতুন করে নিজেরা শক্ত থেকে পুরনো সিন্ডিকেট ভেঙে ওই পুরনো বন্দোবস্ত থেকে বের হয়ে এসে চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নির্বাচন করুন। এনসিপির সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করব। এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক আরো বলেন, তারেক রহমানের কাছে জানতে চায়, তিনি বাংলাদেশে আসার আগে বলেছিলেন এই দেশে ফিরে আসা শুধুমাত্র তার ইচ্ছার উপরে নির্ভর করে না। আমরা জানতে চাই আর কার কার কাছে, কোন কোন দেশের কাছে, কোন কোন এজেন্সির কাছে মাথা নত করে তিনি বাংলাদেশে এসেছেন। আসার পরে তিনি এখন গণভোট অবৈধ বলার মতো সাহস দেখাচ্ছেন। আওয়ামী লীগের নেতাদেরও রাজনীতির ময়দানে আসার আহ্বান করেছেন আরও এক নেতা নাহিদ ইসলাম। তবে এক্ষেত্রেও তিনি বেশ কিছু শর্ত রেখেছেন। নাহিদ জানিয়েছেন, আওয়ামী লীগের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এমন কেউ রাজনীতি করতে চাইলে তাদেরকে আওয়ামী লীগ ও তাদের মতাদর্শ ত্যাগ করতে হবে। ফলে আওয়ামী লীগের পুরনো মতাদর্শকে বিসর্জন দিয়ে তবেই অন্য দলে আসা যাবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের গত 6 মাসের কাজের মূল্যায়ন করতে গিয়ে নাহিদ বলেন, কিছু আক্ষেপের জায়গা রয়েছে, এটা ঠিক। গত 6 মাসে প্রশাসনিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত মাত্রায় উন্নতি করতে পারেনি। আমি মনে করি সবচেয়ে বড় অর্জন অনিশ্চয়তা থেকে স্থিতিশীলতার দিকে আসতে পারে। সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রসঙ্গে নাহিদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থার আরো উন্নতি হওয়া প্রয়োজন। পুলিশকে ঠিকভাবে অ্যাক্টিভ না করা গেলে নির্বাচন আয়োজন করা কঠিন হবে। অনেকে ভাবছে নির্বাচন দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। বিষয়টা আসলে তাও নয়। একটি ভালো নির্বাচনের জন্য সর্বোচ্চ গ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি হওয়া প্রয়োজন। আমরা ইতিহাসের সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে চাই। বাংলাদেশে 1991 সালের নির্বাচনকে সবচেয়ে ভালো নির্বাচন ধরা হয়। আমরা তার থেকেও ভালো একটি নির্বাচন উপহার দিতে চাই। তবে এসবের মধ্যেই অন্য চাল চালছে এনসিপি। বিএনপি বিদ্রোহী নেতৃত্বকে ভাঙিয়ে নিজের দলে টানার চেষ্টা করছে তারা। এর ফলে আগামী দিনে হয়তো তারেক রহমানের সরকার ভিত নড়বে। সেই সময় কি ফের বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন শেখ হাসিনা? উত্তর দেবে সময়। 4 আগস্ট পর্যন্ত যত হত্যা, খুন, গুম হয়েছে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে যদি তার দায় হাসিনাকে নিতে হয়, তবে 5ই আগস্ট থেকে যত খুন, গুম, নির্যাতন হয়েছে তার দায় কে নেবে? 5 তারিখ সেনাপ্রধান বলেছিলেন, আমি সব দায়িত্ব নিচ্ছি। দেশের জনগণের সুরক্ষার সব দায়িত্ব সেনাবাহিনীর। আর 8ই আগস্ট নোবেলজয়ী ইউনূস দায়িত্ব নেন। তাহলে 5ই আগস্ট থেকে যত খুন হত্যা হয়েছে তার দায়িত্ব নিতে হবে সেনাপ্রধান এবং ইউনূসকেও।
পুলিশ হত্যার বিচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবরা বিচারের দায় এড়িয়ে যেতে চাইলেও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে দাঁড়িয়ে পুলিশ হত্যার বিচার চাইলেন। পুলিশের ব্যাপারে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, সেই পুলিশ 5ই আগস্ট পর্যন্ত একরকম, কিন্তু 5ই আগস্টের পরে, যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করি নাই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। আমার কথা হলো 5ই আগস্ট 2024 সনের পরে এই যে এত থানা লুট হয়েছে, এত পুলিশকে হত্যা করা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই, তারা তো নিরপরাধ। এত অস্ত্র গেল কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আমার নেতা, উনিও শুনছেন আমি কথাগুলো বলছি। 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইন্ডেমনিটি পাওয়ার কথা না। যদি 5ই আগস্টের পরে কোনো পুলিশ হত্যা হয়ে থাকে, থানা লুট হয়ে থাকে, অস্ত্র নিয়ে থাকে, সেটার জন্য তদন্ত হওয়া উচিত, দোষীদের বিচার হওয়া উচিত। এখন দেখার এই সরকার কোনোভাবে এই বিচারের পথে হাঁটে কিনা। যদিও এই সরকারের সেই ক্ষমতা, যোগ্যতা এবং দায় নেই। তাছাড়া আজ যারা সংসদে আছে তারা সবাই এই হত্যার কারণেই সংসদে আসতে পেরেছে। মোহাম্মদ ইউনূস জানতেন ভবিষ্যতে কেউ না কেউ পুলিশ হত্যার বিচার চাইবেই, তাই তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা ছাড়ার আগে নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে গেছেন, যাতে তাকে কেউ বিচারের আওতায় না আনতে পারে। তবে এত কিছুরও যে মোহাম্মদ ইউনূস বাঁচতে পারবেন তা মনে হয় না, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 2 দিন আগে 10ই ফেব্রুয়ারি এই সংক্রান্ত গেজেট জারি করা হলেও সেটি এখন বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটে নেই। সাধারণত সরকার কর্তৃক প্রকাশিত সব গেজেট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়, পুরনো সব গেজেটও এই ওয়েবসাইটে পাওয়া যায়। বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ জানান, এই বিষয়ে সরকারি নির্দেশনাই অনুসরণ করছেন তারা। ওদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই গেজেট অনুযায়ী মিস্টার ইউনূস দায়িত্ব ছাড়ার পর 1 বছর পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF সুবিধা পাবেন। যদিও বিএনপি সরকার এই সুবিধা কমিয়ে 6 মাস করেছে বলে জানা যাচ্ছে। ফলে আগস্টের পর কি হয় সেদিকে তাকিয়ে দেশের জনগণ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে একটি শক্তিশালী পাক জঙ্গি নেটওয়ার্কের উপস্থিতির প্রমাণ পাওয়ার পর দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে তালিবানি, যেখানে পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিমান বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর অন্তত 3টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে গোপন অভিযান চালানো হয়েছে। তদন্তের সূত্রপাত হয় 2 মাস আগে নিখোঁজ হওয়া জৈনিক ওয়ারেন্ট অফিসারকে ঘিরে। ওই অফিসার কর্মস্থল থেকে পালিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি টিটিপি আস্তানায় আশ্রয় নিয়েছিলেন, আর সেখানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ার পর জেরায় তিনি বাংলাদেশের বিমান বাহিনীর ভিতরে টিটিপির রিক্রুটমেন্ট বা সদস্য সংগ্রহের কথা স্বীকার করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 20 এপ্রিল থেকে ঢাকার কুর্মিটোলা, তেজগাঁও এবং চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে চিরুনি তল্লাশি অভিযান চালানো হয় এবং ওই অভিযানে অন্তত 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার এবং বেশ কয়েকজন বিমান সেনাকে গ্রেপ্তার। তদন্তের আগেই অন্তত 4 থেকে 6 জন বিমান সেনা তুরস্ক, পাকিস্তান, পর্তুগাল এবং নিউজিল্যান্ডে পালিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দাদের সন্দেহ, এই জহুরুল হক ঘাঁটির মসজিদের জনৈক ইমাম এই নিয়োগ প্রক্রিয়ার মূল সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আক্রান্ত বিমান ঘাঁটিগুলোতে অসামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে, এমনকি নিম্ন পদস্থ কর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরো অন্তত ডজন খানেক সদস্যকে আটক রাখা হয়েছে। টেটেপের এই অনুপ্রবেশ মূলত স্পর্শকাতর ইউনিট যেমন রাডার অপারেশন এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছিল। কক্সবাজারের উখিয়া অঞ্চলে টেটেপের প্রশিক্ষণ কেন্দ্র খোলার একটি পরিকল্পনাও গোয়েন্দাদের নজরে এসেছে। যদিও বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর থেকে পাক জঙ্গি প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে এই অভিযান বা গ্রেপ্তার নিয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়নি।
তবে গোয়েন্দা তৎপরতা এবং নিরাপত্তা তল্লাশি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনাটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভিতরে উগ্রবাদী অনুপ্রবেশ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্ব নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ নৌবাহিনী আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যাপকভাবে আমদানি এবং রপ্তানির উপর নির্ভরশীল এবং আমাদের সমুদ্রপথে যোগাযোগ রক্ষা করা অত্যন্ত জরুরি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আপনারা কল্পনা করতে পারেন এটি কতটা গুরুত্বপূর্ণ। নৌবাহিনীর সীমাবদ্ধতা রয়েছে। ওয়াকারুজ্জামান বলেন, একইভাবে বিমান বাহিনীর কথা যদি বলি, দীর্ঘ সময় ধরে আমরা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনিনি। যদি কক্সবাজার বা চট্টগ্রাম এলাকায় আমাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা থাকতো, তবে হয়তো রোহিঙ্গা সংকট সৃষ্টি হতো না। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে বিদেশ নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন, এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। এই কারণেই আমি আপনাদের সবসময় সামরিক বিষয়গুলিতে আগ্রহী হতে উৎসাহিত করি। আমরা সবসময় জাতির কাছে দায়বদ্ধ থাকতে চাই। আমরা এখন একটা প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে চাই যা আমাদের সম্ভাব্য শত্রুদের জন্য কার্যকর প্রতিরোধ হিসাবে কাজ করবে।